কি রে মা, তুই এভাবে কান্না করতে করতে ঘরে ঢুকলি কেন? কি হয়েছে আমার সোনা মায়ের, বল তো। তুমি জানো না আমি কেন কাঁদছি? সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। কি হয়েছে সেটা বলবি তো? খেলার মাঠে কেউ কি তোকে কিছু বলেছে? হ্যাঁ, শোনো শোনো তবে খেলার মাঠে কি হয়েছে। কি রে, খুব পাগল শালু, তোরা বুঝি খেলছিস? তোরা আমায় খেলায় নিবি না? আমিও তোদের সাথে খেলবো রে। কি রে, তোরা আমাকে দেখে এভাবে কেন হাসছিস বলতো? আমি কি এমন বলেছি যার জন্য তোরা আমায় দেখে এভাবে হাসছিস? শোন টুন টুন শোন, তুই কি আর আমাদের সাথে খেলতে পারবি নাকি বলতো? খেলতে হলে তো দৌড়াতে হয়, বুঝলি? তুই যে চিকন আর দুর্বল, তুই তো আমাদের সাথে দৌড়াতে পারবি না। কাকে আর তুই কি বলছিস বলতো? ও যে খুব দুর্বল, একটু ধরতে গেলেই ধপাস করে পড়ে যাবে, তখন আবার ওর মাকে গিয়ে বলবে আমরা ওকে মেরে মাটিতে ফেলে দিয়েছি। তুই আমার সাথে কেন এমনটা করিস বলতো? আমি মাকে কেন নালিশ করব? আর তাছাড়া আমি দুর্বল বলে আমি খেলতে পারবো না, এটা কে বলেছে? তোরা আমাকে খেলায় নিয়ে না। টন 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 শোন, এইসব খেলা একদম তোর জন্য নয়, তাই তুই আমাদের একদম বিরক্ত করবি না, বুঝেছিস? আমাদেরকে তো চুপচাপ খেলতে দে, তোকে তো আমাদের একদম ভালো লাগছে না। তুমি তো সবই শুনলে না। জানো মা জানো, ওরা এইসব কথা বলে আমাকে খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। আমারও যে খুব খেলতে ইচ্ছে হয় মা, আমি কেন এত দুর্বল? আমার তো খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট পাস না রে মা, কষ্ট পাস না। তোকে যে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। যদি আমি ঠিকভাবে তোকে খাওয়াতে পারতাম তাহলে তুইও সবল হতি রে মা। তুই আর কখনো খেলতে যাস না মা। আমাকে সবাই আলাদা করে দিল মা। আমাকে সবাই আলাদা করে দিল। এভাবে টুনটুন ওর মায়ের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে টুনটুন ছিল ভীষণ দুর্বল। টুনটুন দৌড়াতে গেলে ও পড়ে যেত, তার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি টুনটুন সবার সাথে খেলতে গেলে সেখানেও তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে করে টুনটুন ভীষণ কষ্ট পেত। মা টুনটুন, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি মা, তুইও চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো মা। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। তুই আমার হাত ধরে চল মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এতটাই গরিব করে পাঠিয়েছো যে আমি ঠিক মতো আমার মেয়েটাকে তিনবেলা খেতেও দিতে পারি না। মেয়েটা যে আমার পুষ্টিহীনতায় ভুগছে। ও যখন পেটে ছিল তখনও যে আমি ওকে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি, আর এখনো পারি না। টুনি আর টুনটুন যখন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় টুনটুন একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এমন সময় কাকুলি কাক সেসব দেখে ফেলে। কি রে টুনি, তুই কি ঠিক মতো তোর মেয়েটাকে খাওয়াস না নাকি বলতো? তোর মেয়েটা তো ঠিক মতো হাঁটতেও পারে না, এমন দুর্বল ছাড়া আমি কোথাও দেখিনি। টুনটুনি, তোর মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াস। কাকুলি দিদি, তুমি এভাবে হেসে হেসে কেন কথা বলছো বলো তো? আমি তো এতে করে হেসে হেসে কথা বলার কিছু দেখছি না। আর শোনো, আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাওয়াবো। কথার বাহার দেখলে আমি বাঁচি না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন টুনটুন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। সবাই আমাকে অপমান করে, আমি চিকন দুর্বল বলে আমাকে কেউ ভালোবাসে না, থাকবোই না। আমি আমি আর এই জঙ্গলেই থাকবো না। আমি আমি অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে আরে, এই কলা গাছটা তো দেখছি আমার মতো দুর্বল, কেমন যেন হেলে গেছে। না,
এই কলা গাছটাকে বরং আমি সোজা করে দিই। ওই তো ওই তো দূরে একটা বাঁশ দেখা যাচ্ছে, ওই বাঁশটা দিয়ে আমি খুঁটি দেই। এই তো এই তো গাছটা একদম সোজা হয়ে গেছে। আমি আমি এবার বাড়িতে চলে যাই। দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তুমি সাহায্য করলে আর উপহার নেবে না বুঝি? আমি যে তোমার সম্পর্কে সবটা জানি। কি কলা গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, কারণ আমি যে একটা জাদুই কলা গাছ। শোনো, তুমি আমার গাছটি খেয়ে নাও, এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তিন কলার ব্যাপারে তুমি তোমার মা ছাড়া অন্য কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কলা গাছ, তাহলে তাই হবে। এরপর টুনটুন এক গাছের 3 কলা খেয়ে নেয়, তারপর সে কলা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে আরে, আমার তো এখন একদম ক্লান্ত লাগছে না, আমার তো এখন খুব সুস্থ লাগছে। আরে আরে, ওই পচা নারকেলটা এখানে কে রেখেছে? যাই, আমি গিয়ে নারকেলটা ফেলে দেই। এরপর টুনটুন যেই না নারকেলটি ঢিল দেয়, তখনই নারকেলটি অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে টুনটুনও ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, আমার এত শক্তি কি করে হলো? আমি তো ভীষণ দুর্বল ছিলাম। সে যাই হোক বাবা, আমি বাড়ি যাই। কি রে মা, তুই এত স্বাস্থ্যবান কি করে হলি? জানি না মা, ওই 3টি কলা খেয়ে আমার একদম দুর্বল লাগছে না। 3 কলা? কোন 3টি কলা মা? এক গাছে 3 কলা গো, এক গাছে 3 কলা। বলছি সবটা। এবার আমি সবটা বুঝতে পারছি মা। আসলে কলা গাছের শক্তিশালী কলা খেয়ে তুই সুস্থ হয়েছিস। তবে মা, তুই এইসব কথা ভুলেও কাউকে বলিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এরপর থেকে টুনটুন অনেক শক্তিশালী হয়ে যায়। টুনটুন ওর মাকে ভারী ভারী কাজ করতে সাহায্য করত। একদিন কনক শালু, তোরা বাঁচা আমাকে। আমি যে হাত ফুসকে গেলে নিচে পড়ে যাব। তোরা বাঁচা আমাকে। কুহু এভাবে গাছের ডাল ধরে ঝুলে থাকে। কুহুরে, আমাদের তো অত শক্তি নেই তোকে টেনে তোলার, তুই একাই উঠে আসার চেষ্টা কর রে। আমাকে খুব ভয় করছে। আমাকে তোরা টেনে তোল। এই, কি হয়েছে? এই মা, তুই ওখানে কি করে পড়ে গেলি রে? তোরা দাঁড়া, আমি তোকে তুলছি। তুই তো নিজেই অনেক দুর্বল রে, তুই আবার ওকে কি করে তুলবি শুনি? অনেক বারণ করা সত্ত্বেও টুনটুন কুহুকে এক হাত দিয়ে টেনে তোলে। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। একই, তুই তো অনেক দুর্বল ছিলি, তুই এত শক্তিশালী কি করে হলি রে? কি খেয়েছিস তুই বল? আমি তোদের এসব কথা বলতে পারবো না কনক। বলতে পারবি না মানে? তোকে তো বলতেই হবে। জঙ্গলের সবার কাছেই শুনেছিলাম তুই নাকি অনেক শক্তিশালী হয়ে গেছিস। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো নিজের চোখেই দেখতে পেলাম। বললাম তো তোদের আমি এসব কথা বলতে পারবো না। এবার আমি আসি রে। এসব কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এই টুনটুন শক্তিশালী হয়ে তো দেখছি ওর অনেক ভাব বেড়ে গেছে। ওর পেট থেকে আমি সত্যি কথা বের করেই ছাড়বো। চল সবাই মিলে একটা বুদ্ধি বের করি। একে বুড়িমা, তুমি এই ভারী ব্যাগপত্র নিয়ে যাচ্ছ কোথায়? এই তো রে মা, মেয়ের বাড়িতে যাচ্ছি, কিন্তু ব্যাগের যা ওজন, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা তুলুন বুড়িমা তুলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরে টুনটুন, আমরা তো তোকে খুঁজছিলাম। চল আজ আমরা সবাই একসাথে খেলবো, অনেক মজা হবে। ওর এমন কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায় আর ওদের সাথে খেলতে চলে যায়। এমন সময় ওরা না খেলে টুনটুনকে সবাই ধরে আর একটা বড় গর্তে ফেলার চেষ্টা করে। কিন্তু টুনটুনের অনেক শক্তি থাকাতে টুনটুন বাদে বাকি সবাই নিচের গর্তে পড়ে যায়। টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা যে অনেক ভুল করেছি। আমরা আর কখনো তোর ক্ষতি করতে চাইবো না। বাঁচা রে, বাঁচা আমাদের। হ্যাঁ টুনটুন, আমাদের তুই বাঁচা। আমরা আর কখনো জানতে চাইবো না যে তুই এত শক্তিশালী কি করে হলি। আমাদের বাঁচা তুই। এরপর টুনটুন ওদের ক্ষমা করে দেয়।
আর গর্তে নেমে ওদেরকে এক এক করে তুলে নিয়ে আসে। যজ্ঞ দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো। আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা? 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা। আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস? দাদা, এক রাতেই তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে, কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো। শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি। সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে 10 টাকা করে সিঙ্গারা দাও। এই নাও টাকা। আহা, বোকা সুখী বুঝতেই পারলো না আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে। এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারত না। যজ্ঞ আঙ্কেল, ও যজ্ঞ আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা। দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা। আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই। আমার কাছে শুধু 1 টাকা আছে। তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল। আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে। গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকা 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শহরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতেই যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই। কতদিন হয়ে গেল আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলেই খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলেই তো খেতে হয়। তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামা করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যজ্ঞ কাকের সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগেই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে, তো তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? একটা করে সিঙ্গারা 20 টাকা, তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা? তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে, তাহলে 5 টাকা কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন। তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যজ্ঞর এমন কথা শুনে আর কিছুই বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও
থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটুও ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেবো, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমরা এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে। তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো। পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব, কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি। টুনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে। আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনির দোকানের সামনে ভিড় জমায়। আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন বলুন তো? আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবো না আমি। আমার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো, আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা, তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতের মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর 2টো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনের সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি ধরিয়ে দিল। এতে দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শোনে। এ কি শুনছি আমি? সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনির দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না, তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতের মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, একে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকার সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে। কি তোনার পাশে এই মেয়েটা কে? ও হলো টোনার ছোট বউ, আর তোমার সতীন টুনি। মানে তো কি টোনা, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে কেন বিয়ে করেছো? হ্যাঁ, আর তাছাড়া তুমি কোন সাহসে এই কাজ করেছো? আর এই মেয়ে, তুই লজ্জা করছে না অন্যের স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতে? বেরিয়ে যা বলছি। এত কষ্ট করে টাকা খরচ করে বিয়ে করেছি কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা। তবে তুই আমার বাড়িতে এসে কিনা আমাকে বলছিস বেরিয়ে যেতে? টোনা, ও টোনা, তুমি দাঁড়িয়ে এসব দেখছো, কিছু বলবে না? কি
আর দেখবো, তুমি তো আমাকে বিয়ে করতেই বলেছিলে নাকি? তাই তো আমি বিয়ে করেছি। আর তুমি তো রাগ করে তোমার বাপের বাড়িতেই চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এলে শুনি? এটা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি। তাই আমার যখন ইচ্ছে আমি রাগ করে বাপের বাড়িতে চলে যাব, আবার যখন ইচ্ছে তখন আবার ফিরে আসবো। তাতে তোমার কি না? হ্যাঁ, ইস, মনে হয় যেন মামার বাড়ির আবদার পেয়েছে। না, তুমি এক্ষুনি গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই শোন, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, বুঝেছিস? তার মাঝখানে তুই কেন নাক গলাচ্ছিস? হ্যাঁ, তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে আমি তোর মাথার চুল একটা একটা করে চুলে ছিড়বো। তুই আমার চুল ছিঁড়ে দিবি আর আমি তোকে মাথা পেতে দিয়ে বসে থাকবো? আয় দেখি আয়, তুই আমার কত চুল ছিঁড়তে পারিস। এই, তোমরা দুজন থামো, থামো বলছি। আর মা, তুমি টুনিকে ঘরে নিয়ে যাও তো, আমি মুন্নিকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এটা এখন থেকে আমার সংসার, তাই আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। এরপর ওরা দুজন দুদিকে চলে যায়। হ্যাঁ, দুটো খিদে জ্বালায় থাকতে পারছি না। ওই তারপরে আবার ওই সতী আমার মাথাটা খারাপ করে দিল। শোনো না আমার বউ, আমার লক্ষ্মী বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তাই না, বলো বলো? তাই এখন থেকে তুমি বড় বউয়ের সঙ্গে একদম ঝগড়া করবে না। শোনো, তুমি ওকে বলে দিবে ও যেন আমার সঙ্গে আর ঝগড়া না করে, কেমন? আচ্ছা আচ্ছা, বলে দিব, কিন্তু তুমি ওর মাথাটা ঠান্ডা করো মুন্নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও তো, আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো তো। বাইরে থেকে খাবার মানে তুমি রান্না করবে না? আমি তো আজকে তোমার বাড়িতে বউ হয়ে এলাম, আর আজকে কি না আমি তোমাকে রান্না করে খাবো? প্রতিদিন বাইরে থেকে খাবার কেনার যে আমার অত টাকা নেই। আচ্ছা, তুমি শুধু আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসো, কালকে থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? এরপর টোনা খাবার কিনতে বাইরে চলে যায়। আর এইদিকে টুনি রেগে গিয়ে মোড়লের কাছে যায় আর মোড়লকে ডেকে নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, এই টোনা, তুই তোর ঘরে বউ রেখে আবার কেন বিয়ে করেছিস বলতো? আমার বড় বউ আমার সঙ্গে শুধু ঝগড়া করতো, আর কোনো কিছু হতে না হতে বাপের বাড়িতে চলে যেত। এইসব সহ্য করতে না পেরে আমি আবারও দ্বিতীয় বিয়ে করেছি। কাজটা যে তুই বড্ড ভুল করেছিস রে, সেটা কি তুই জানিস? কি আর বলবো মোড়ল মশাই, তখন যে আমার মাথাটা একদম ঠিক ছিল না। ঠিক আছে ঠিক আছে, তা টুনি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমি থাকতে চাই। আর মুন্নি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ মোড়ল মশাই, আমিও থাকতে চাই। টোনা, দুই বউই যখন তোর সাথে থাকতে চায়, তখন তুই বরং এই দুই বউকে তোর ঘরে তুলে নে। মোড়ল মশাই, আমার তো একটা ঘর, তাই টুনি কিছুদিন মায়ের সাথে থাকুক। আমি মায়ের সাথে থাকবো না, আমি তোমার বউ, তাই আমি তোমার সাথেই থাকবো। টোনা, তাহলে মুন্নি, তুমি না হয় থাকো মায়ের সাথে। না না টোনা, আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। হয়েছে হয়েছে, এবার থামো তো, থামো তোমরা। যতদিন না পর্যন্ত তোমরা নতুন কোনো ঘর দিতে পারবে, ততদিন ওই একটা ঘরেই তোমরা দুজন টোনার সাথেই থাকবে। আর আমার এই কথাটা যদি না মানা হয়, তাহলে আমি তোমাদের পরিবারকে একদম জঙ্গল ছাড়া করব, এই বলে দিলাম। না না মোড়ল মশাই, দয়া করে এই কথা বলবেন না। আমার ছেলে তার দুই বউকে নিয়ে এক ঘরেই থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি চলি। রাত তো অনেক হয়েছে, এবার আমাদেরকে ঘুমাতে হবে। টুনি, তুমি মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ো। কেন কেন, আমি কেন মেঝেতে থাকবো? আমি মেঝেতে থাকতে পারবো না, আমি আমার বিছানাতেই শোবো। তাহলে মুন্নি, তুমি না হয় মেঝেতে থাকো। আমি মেঝেতে ঘুমাতে পারবো না, আমার এমনি বাতে ব্যথা, আর আমি মেঝেতে ঘুমাবো? কিছুতেই আমি পারবো না। হ্যাঁ গো টোনা, তুমি কোন বুড়িকে বিয়ে করে নিয়ে এসেছো বলো তো, যে কিনা এখনই বাতের ব্যথায় মরছে? এই, মুখ সামলিয়ে কথা বল, আমি সুন্দরী যুবতী একটা মেয়ে। তুই যদি আমাকে একবার বুড়ি বলেছিস তো, তোকে বুড়ি বললে তুই কি করবি আমাকে শুনি? দেখবি দেখবি কি করবো, তাহলে দেখ। এরপর ওরা দুজনে মারামারি শুরু করে দেয়। এই, তোমরা দুজন থামো বলছি, থামো। তোমাদের দুজনের এই চুলোচুলি আমার একদম ভালো লাগছে না। তোরা যদি আরেকবার ঝগড়া করতে থাকিস, তাহলে তোদেরকে লাঠি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যা, এবার তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি মেঝেতেই শুয়ে পড়ছি। ঠিক আছে ঠিক আছে, তোমার আদরের ছোট বউকে বলে দিও ও যাতে আমার কাছে না আসে। তোর কাছে যা, আমার বই গেছে।
এরপর টোনার দুই বউ ঝগড়া থামিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে বেচারা টোনা মশার কামড় খেয়ে মেঝেতেই শুয়ে পড়ে। এই তুই সরে যা, আমি আজকে টোনার জন্য রান্না করব, বুঝেছিস? টোনা আমার হাতে রান্না খেয়ে অফিসে যাবে। এই চুপ, তুই এখান থেকে সরে যা। টোনা আমাকে বেশি ভালোবাসে, টোনা আমার হাতেরটাই খাবে, তাই আমি আগে রান্না করব। তোকে বলেছি না আমি আগে রান্না করব। সকাল সকাল উঠে তোমরা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছো বলো তো? এই সকালবেলা চিৎকার চেঁচামেচি করে জঙ্গলের পাখিদের না ডাকলেই কি নয়? এমন দুটো ঝগড়ুটে বউ বিয়ে করে এনে আমার ছেলেটা মান সম্মান একদম ডুবিয়ে দিল। শোনো শোনো, এবার তোমরা দুজন ঘরে চলে যাও, আমি সবার জন্য রান্না করব, তোমাদের কাউকে আর রান্না করতে হবে না। মিনুর কথা মতো টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। এটা আমার সংসার, আমার সংসারে আমি অন্য কাউকে সহ্য করব না। ওকে তো বাড়ি থেকে বের করতেই হবে, কিন্তু আমি কি করব? টোনা তো কিছুতেই ওকে বাড়ি থেকে বের হতে দেবে না। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি, আমি ওকে চিরতরে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেব। মা, আমাকে 2 কাপ চা দিন, আমি বরং টোনা আর মুন্নিকে দিয়ে আসি। বাবা, তোমার মুখে এসব আমি কি কথা শুনছি বৌমা? যাক, তোমার মুখে এমন কথা শুনে আমার যে খুব ভালো লাগলো। যাও যাও, নিজের হাতে চা বানিয়ে নিয়ে যাও। এরপর টুনি 2 কাপ চা বানায় আর মিনুর আড়ালে সেই চায়ে বিষ মিশিয়ে দেয়। মেরে মুন্নি নে তোর চা। বাপরে, তুই নিয়ে আমার জন্য চা? তা যাক, ভালো হয়েছে, 1 কাপ চায়ের খুব প্রয়োজন ছিল রে আমার। তুই খেয়ে নে রে, আমি বরং টোনাকে চা দিয়ে আসি। এরপর টুনি বাইরে বেরিয়ে আসে আর দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে মুন্নিকে দেখতে থাকে। এদিকে মুন্নি টুনিকে বিশ্বাস করে বিষ মেশানো চাটি খেয়ে নেয়। মুন্নি, এবার তো তুই শেষ। আর এই 1 কাপ চা আমি অতিরিক্ত নিয়েছিলাম। যদি তুই ওই 1 কাপ চা নষ্ট করিস তাহলে তোকে এই চাটা খাওয়াতাম, কিন্তু তুই তো ভালো মেয়ের মতো খেয়েও নিলি, আর কিছুক্ষণের মধ্যে তুই হয়তো মরেও যাবি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এদিকে টোনাও চলে আসে আর ততক্ষণে মুন্নিও মারা যায়। মুন্নি, মুন্নি, ওঠো মুন্নি। এ কি মুন্নি, তুমি শুয়ে আছো কেন? মুন্নি, কথা বলো মুন্নি। এ কি মুন্নি, কথা বলছে না কেন? মা, মা, তুমি একটু ঘরে এসে দেখো তো, মুন্নি কথা বলছে না। মা, এ মা, মুন্নি তো মরে গেছে, তাও আবার চা খেয়ে, কিন্তু এই চা তো টুনি বানিয়েছিল। টুনি, টুনি, তুই মুন্নিকে মেরে ফেললি? মেরে ফেলেছি, বেশ করেছি। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। কিন্তু কোনো খুনিকে আমি নিজের বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো, এক্ষুনি। না না টোনা, তুমি এমনটা করো না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি টোনা, দয়া করো এমনটা করো না। টোনা টুনির কোনো কথাই শোনে না, সে পুলিশকে ফোন করে আর সাথে সাথে পুলিশ এসে টুনিকে ধরে নিয়ে যায়। এদিকে টোনা আর মিনু ফাঁকা বাড়িতেই পড়ে থাকে। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালু কাকের কথা। সে ছিল ভীষণ অলস। লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে, এবারে 4-4টে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে 3-3টে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো। বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ, আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে, এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজ কামও তো করতে পারো, তবে আমাদের পেটে 2 মুঠো খাবার যাবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3 জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম, ডর লাগে
কালু, আর মেরো না। এবার তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে। মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না? তুমি তো একটা অপদার্থ। বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি। কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো। মারো, মারো, মারো। মারতে মারতে আমাদের মেরেই ফেলো। খোদার জ্বালায় দিলে দিলে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো। এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়। এদিকে তিন বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা তিনজন আর এই ফালতু লোকের ঘর করব না। চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো। আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো। সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব। এখানে থাকবো না, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি। এ কথা বলে তিন সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা? কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা তিনজনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে। মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে। জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা তিনজন অনেক ভালো। আজ তোরা তিনজন যদি আমাকে সাহায্য না করতি, তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম। কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মমভাবে কে মেরেছে তোদের? এরপর তিনজন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল। এই 3 ফল খেলে তোরা তিনজনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি। নে, এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে তিন বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা তিনজনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি? দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের? আনন্দ এখন তোমার হবেই। তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকলির এসব কথা আজ যেন কালুর কান অব্দি যায় না। তার চোখ শুধু সোনা, রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে? কয়েনটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারাদিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছ ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের ওপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এই বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি।
এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু তিনজনকেই মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা তিনজন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা, রূপা আর হীরার কয়েন দিবি না। তোরা কি ভেবেছিস হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না? তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে, আর সারাদিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি, এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। এরপর কালু তিনজনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে, এরা নিশ্চয় তিনজন আমার কথা একদম শুনবে না। এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে তিন সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম। লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে। যজ্ঞ আর টোনা ছিল দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয় আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো? এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে, তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বলতো? বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল, বেরিয়ে পড়ি। এরপর ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞুর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে।
হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। হ্যাঁ রে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে। হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আরেকটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর। চল চল, আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না। আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে। আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে, আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী। হা হা হা। যাই, আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটাও না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না। আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর খেদো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে, আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে, যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এই তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি? আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি। মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব।
ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ, কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায়, আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালি গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই, আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একি কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে। শিমুলপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনের সব পাখিরা অনেক মিলেমিশে বাস করত। একজন বিপদে পড়লে অন্যজন সাহায্য করত। ওই বনে বাস করত টুনি আর রকিটোনা নামে দুই ভাই বোন। ওরা দুই ভাই বোন একে অপরকে অনেক ভালোবাসতো। একদিন হঠাৎ করে ওই বনে একটা রাক্ষস আসে, আর রাক্ষস বনে ঢুকেই বলতে থাকে, হা 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 হা, এই বনে তো অনেক পাখি, আমি এই বনের পাখিদের খেয়ে খেয়ে অনেক সুখেই দিন কাটাতে পারবো। এই বনে এত পাখি যে আমাকে আর খাবারের খোঁজে অন্য বনে যেতেই হবে না, খুবই ক্ষুধা পেয়েছে, যাই একটা পাখিকে খেয়ে আসি। এই বলে রাক্ষস বনের মধ্যে পাখিকে খুঁজতে থাকে খাবারের জন্য। এমন সময় একটি কবুতর রাক্ষস দেখতে পায়, আর ওই কবুতরের সামনে যায়। হা 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 হা, পেয়েছি খাবার, এখন আমি তোকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কে 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 তুমি? আর তোমার এরকম ভয়ঙ্কর চেহারা কেন? তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি আমি। দেখবি কোথা থেকে, আমি তো আজকে এই বনে এসেছি তোদের মতো পাখিকে খেতে। হা 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 হা, পাখিদের খাবে? তার মানে তুমি রাক্ষস? আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে, রাক্ষস ঢুকেছে বনে, বনে রাক্ষস ঢুকেছে, বাঁচাও। এই বলে কবুতর উড়তে থাকে। কবুতরের পিছু পিছু রাক্ষসও উঠতে থাকে। কে কোথায় আছো, বাঁচাও আমাকে, বাঁচাও, রাক্ষস আমাকে তাড়া করেছে, বাঁচাও, বনে রাক্ষস ঢুকেছে। এই ধরা ধরা বলছি, তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। শুধু তুই কেন, বনের কেউই বাঁচতে পারবে না। কবুতর রাক্ষসের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে রাক্ষস কবুতরকে ধরে ফেলে আর বলতে থাকে, খুব উড়েছিস, এবার তুই আমার পেটে গিয়ে দৌড়বি। খুবই চালাক তুই, তাই না?
এবার মজা বোঝ। এই বলে রাক্ষস কবুতরকে খেয়ে ফেলে আর ঢেকুর তুলতে থাকে আর বলতে থাকে, কি মজা খেলাম পেয়ে। এই বনের পাখির মাংস তো খুবই সুস্বাদু। এখন তো পেট ভরলো, আর এখন একটু রেস্ট নেই, তারপর না হয় আবার একটা পাখি খাবো। এই বলে রাক্ষসটা ওখানেই বসে পড়ে। আর রাক্ষসের এসব কাণ্ড রকিটোনা আর টুনি গাছের আড়াল থেকেই দেখতে পারে। আর টুনি রকিটোনাকে ফিসফিস করে বলে, দাদা, এ তো আস্ত পাখি খেয়ে একটা রাক্ষস। এবার তো এই রাক্ষসটা বনের সব পাখিদের খেয়ে ফেলবে রে। এবার কি হবে বলতো? এছাড়া কবুতরের জন্য যে আমার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও ভীষণ কষ্ট হচ্ছে রে। তবে এই রাক্ষসকে মেরে ফেলতে হবে। চল চল, বনের সবাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যাই। এই বলে রকিটোনা আর টুনি রাক্ষসের ব্যাপারে সবাইকে বলে। সবাইকে নিয়ে ওরা তান্ত্রিকের কাছে যায়। টুনি আর রকিটোনা রাক্ষসের ব্যাপারে সব কথা তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক মশাই, আমাদের এই বনের পাখিদের বাঁচাতে হবে আপনাকে। আমাদের বলুন না তান্ত্রিক মশাই, কি করে আমরা ওই রাক্ষসকে মেরে ফেলতে পারবো? ওই রাক্ষসকে মারার একটা উপায় বলুন না। ওই রাক্ষসকে মারার তেমন কোনো উপায় নেই, তবে একটা ভয়ঙ্কর উপায় আছে, যেটা শুনলে কেউই রাক্ষসকে মারতে চাইবে না। বলুন, কি ভয়ঙ্কর উপায়? যতই ভয়ঙ্কর উপায় হোক না কেন, সেই ভয়ঙ্কর উপায় আমি অবলম্বন করব আর রাক্ষসকে মারবই। ওই বনের দক্ষিণে একটা পাহাড়ের গুহা আছে। ওই গুহায় একটা কলা গাছ আছে, আর ওই কলা গাছে 2 রঙের কলা ধরে। ওই এক গাছের 2 রঙের কলা এনে রাক্ষসকে খাওয়ালে রাক্ষস মারা যাবে। তবে ওই 2 রঙের কলা নিয়ে আসা খুবই কঠিন। ওই গুহায় একটা ডাইনিও থাকে, আর ওই কলা নিতে যেই যায় ওই ডাইনি তাকেই খেয়ে ফেলে। বল এবার কে যাবে ওই কলা আনতে? তান্ত্রিকের কথায় বনের সবাই ভয় পেয়ে যায়। কেউই কলা আনতে যেতে চায় না। এমন সময় রকিটোনা বলে ওঠে, আমি যাব ওই 2 রঙের কলা আনতে। ওই ডাইনির চোখ ফাঁকি দিয়ে আমি কলা আনবই আনবো। দাদা, আমি তোকে একা ছাড়বো না, আমিও যাব তোর সাথে। আমাদের পুরো বনকে বাঁচাতে আমরা ওই 2 রঙের কলা আনবই আনবো। হে উপরওয়ালা, তুমি আমাদের শক্তি আর সাহস দাও। এই বলে ওরা 2 ভাই বোন বনের সবার কাছ থেকে বিদায় নেয় আর 2 রঙের কলা গাছের দিকে রওনা দেয়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওরা ওই পাহাড়ে পৌঁছয়। দাদা, দেখ, আমরা ওই পাহাড়ে এসে গেছি। দাদা, চল আমরা এবার উপরওয়ালার নাম নিয়ে ওই গুহার মধ্যে ঢুকে পড়ি। এই বলে ওরা 2 ভাই বোন সাহস করে গুহার ভেতরে ঢুকে পড়ে। আর ওরা ওদের সামনে ওই 2 রঙের কলা গাছটিকে দেখতে পায়। ওই কলা গাছের কলাগুলো ছিল হলুদ আর গোলাপি রঙের। কলা গাছটা দেখে টুনি বলে, দাদা, ওই দেখ, 2 রঙের এক কলা গাছ, কি সুন্দর দেখতে। চল চল, তাড়াতাড়ি চল, ডাইনি আসার আগে আমরা 2টো কলা নিয়ে চলে যাই। এরপর ওরা যেই না কলা গাছের কাছে যায়, ঠিক তখনই ডাইনি গুহার দরজা বন্ধ করে দেয়। আর ডাইনি তাদের সামনে এসে বলতে থাকে, তোরা নিচে থেকে আমার খাবার হাতে এসেছিস, আমি এবার তোদের খাবো। তবে আমি মেয়ে পাখি খাই না, আমি ছেলে পাখি খাই। ডাইনি, আমাদের ছেড়ে দাও বলছি, আমাদের ক্ষতি করো না। টুনির কথা শুনে ডাইনি টুনির একদম সামনে যায় আর ডাইনি বলতে থাকে, আমি তো তোকে খাবো না, আমি তোর ভাইকে খাবো। আর তুই আমার সব কাজ করবি আজ থেকে। এখন থেকে তুই আমার চাকরানি। আমি আজ তোর ভাইকে স্যুপ বানিয়ে খাবো, জানিস? কতদিন হলো আমি পাখির স্যুপ খাই না। এরপর ডাইনি রকিটোনাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে
আর টুনিকে উদ্দেশ্য করে বলে, এই চাকরানি, এই বড় হাঁড়িতে পানি গরম করতে থাক তুই। আমি গরম পানিতে তোর ভাইকে ফেলে স্যুপ বানিয়ে খাবো। তাড়াতাড়ি পানি গরম কর, ততক্ষণে আমি একটু রেস্ট নিচ্ছি। এই বলে ডাইনি ওখানে বসে পড়ে। আর টুনি কোনো উপায় না পেয়ে ডাইনির জন্য ওই বড় হাঁড়িতে করে পানি গরম করতে থাকে। আর টুনি ভাবতে থাকে কি করে তার হাত থেকে বাঁচা যায়। বেশ কিছুক্ষণ পর পানি অনেক গরম হয়ে যায়। আর ডাইনি টুনির কাছে যায় আর বলতে থাকে, কি ব্যাপার রে চাকরানি পাখি, পানি গরম করতে কতক্ষণ লাগে? পানি কি এখনো গরম হয়নি নাকি? হ্যাঁ, আসলে ডাইনি আমি তো অনেক খাটো, তাই আমি দেখতে পাচ্ছি না পানি গরম হয়েছে কিনা। তুমি তো আমার থেকে একটু লম্বা, তা দেখো তো দেখি পানি গরম হয়েছে কিনা। টুনির কথা মতো যেই না ডাইনি ঝুঁকে গরম পানি দেখতে ধরে, অমনি টুনি ডাইনিকে ধাক্কা দিয়ে ওই গরম পানির মধ্যে ফেলে দেয় আর সাথে সাথে ঢাকনা লাগিয়ে দেয়। শয়তান ডাইনি, তুই আমার ভাইকে স্যুপ বানিয়ে খাবি? এবার নিজের স্যুপ নিজেই খা। এই বলে টুনি খাঁচা থেকে রকি টোনাকে মুক্তি করে আর রকিকে সব কথা খুলে বলে। সব শুনে রকি বলে, খুব ভালো করেছিস রে বোন, কিন্তু আমাদের এখানেই শুধু সাহসিকতা দেখালে চলবে না। আমাদের উপর অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের যে বনের সবাইকে ওই রাক্ষসের হাত থেকে বাঁচাতে হবে। চল চল, কলা নিয়ে তাড়াতাড়ি যাই। এই বলে ওরা কলা গাছ থেকে 2 রঙের 2টো কলা নিয়ে বনের মধ্যে চলে যায় আর সবাইকে কলা সংগ্রহের ব্যাপার খুলে বলে। রকি টোনা টুনির হাতে রাক্ষসকে মারার কলা দেখে বনের সবার মুখে হাসি ফুটে ওঠে। তারপর যোগু কাক বলে ওঠে, কলা তো আমাদের কাছেই আছে, তবে ওই রাক্ষসকে খাওয়াবে কে? আমি খাবো ওই রাক্ষসকে কলা, আমি খাবো। তবে আমি চলি ওই রাক্ষসের কাছে। এই বলে রকি টোনা ওই রাক্ষসের কাছে যায়। রাক্ষস রকিকে দেখে বলে, বাবা, আজ দেখি আমার খাবার একাই আমার কাছে চলে এসেছে। আয় আয়, তোকে খেয়ে আজকে আমার ক্ষুধা মেটাই। রাক্ষস, তোমার পেটে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি সেই শেষ ইচ্ছেটা পূরণ করতে চাই। কি তোর শেষ ইচ্ছা, বল আমাকে। এই দেখো 2টো কলা, এই কলা 2টো আমার সেই ছোটবেলার সাথী। আমি যেখানে যাই এদের একসাথেই নিয়ে যাই, তাই আমি তোমার পেটে এদেরকেও নিয়ে যেতে চাই। বলো, এবার কি তুমি এদের পেটে নিয়ে যাবে? এ আর কি তেমন কাজ, তবে তোকে খাওয়ার আগে আমি এই কলা 2টোকে খাই। এই বলে রাক্ষস যেই না কলা 2টো খায়, তখনই রাক্ষসটা সেখানেই মারা যায়। আর রাক্ষস মারা যাওয়ার কারণে বনের সবাই রকি টোনা টুনির অনেক প্রশংসা করতে থাকে। আর এরপর থেকে বনের সবাই অনেক আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।